HR ফিজিক্স টিউব চ্যানেলে সকলকে স্বাগত। মাধ্যমিক 2022 সালের জন্য ফিজিক্যাল সায়েন্স এই বিষয়ের উপর শুধুমাত্র বেসিক পয়েন্টের একটা র্যাপিড রিভিশন ক্লাস শুরু করব। শুধুমাত্র বেসিক পয়েন্টের, যে যারা একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে হয়তো, যে খুব তাড়াতাড়ি একটা সম্মানজনক একটা স্কোর বা সম্মানজনক একটা মার্কস পেতে চাও, তাদের জন্য জাস্ট শুধু এটা রিভিশন, একটা র্যাপিড রিভিশন আমি শুরু করছি। পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার দিয়ে, এটার আমি হয়তো পার্ট পার্ট করে ভিডিও করব। এটা ভিডিও 1। তো শুরু করার আগে তোমাদের সকলকে বলবো, আমার এই চ্যানেলটিকে HR ফিজিক্স টিউব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি দেখতে পাচ্ছ, তাতে অল ফরম্যাটে ক্লিক করো। তো চলো শুরু করা যাক। তাহলে আমি প্রথমে তোমাদের বই থেকেই বলে দিচ্ছি যে কী জায়গাগুলো পড়বো এবং কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট পড়বো। দেখো, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের দেখো শুরুতেই পড়বো যে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। এটা আমরা জানি ট্রোপোস্ফিয়ার, একদম নিচের স্তরে যেটা ট্রোপোস্ফিয়ার সেখানে। 2 নম্বর হচ্ছে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি বায়ুমণ্ডলের যে স্তর অবস্থা সেটা হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার হবে অ্যান্সার, ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে। তারপর হচ্ছে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়। শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা কত? স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা কত? যেখানে স্ট্র্যাটোপোজ আর কি, সেখানে উষ্ণতা কত? সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? শীতলতম অঞ্চল সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে শীতলতম। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটার উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। 8 নম্বর হচ্ছে মেরুজ্যোতি বা অরোরা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে আয়োনিস্ফিয়ারে। মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস কোথায় দেখতে পাওয়া যায়? আয়োনিস্ফিয়ারে। আয়োনিস্ফিয়ারে। ঠিক আছে। 9 নম্বর হচ্ছে বেতার তরঙ্গকে প্রতিফলিত করে বায়ুমণ্ডলের কোন স্তর? বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরটাই বেতার তরঙ্গকে প্রতিফলিত করে, সেটা হচ্ছে আয়োনোস্ফিয়ার। দেখো 10 নম্বর, এটা হচ্ছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ার উষ্ণতা কমে কত? 6.5 ডিগ্রি সেলসিয়াস। তারপর একটা জানবো আমরা, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে? সেটা হচ্ছে এক্সোস্ফিয়ারে থাকে। এক্সোস্ফিয়ারে অ্যান্সার। তারপরে আমরা জানবো বায়ুমণ্ডলের ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় থাকে? ম্যাগনেটোস্ফিয়ারে। ম্যাগনেটোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে। এবার পরের পেজে যাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি র্যাপিডলি করবো, র্যাপিড রিভিশন। ঠিক আছে, যাতে বেশি সময় নষ্ট না হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকটাকে ওজোন মণ্ডল বলে। তারপরটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরের আরেক নাম কেমোস্ফিয়ার? সেটা হচ্ছে ওজোন স্ফিয়ার, কারণ এখানে অনেক কেমিক্যাল রিয়াকশন হয়, এই জন্য এর নাম কেমোস্ফিয়ার। 23 হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে বিস্তৃত হবে বায়ুস্তরের কি এটা হোমোস্ফিয়ার অন্তর্গত? তা হলো হোমোস্ফিয়ার কোন অন্তর্গত? সেটা হচ্ছে 85 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার। 25 যে বায়ুমণ্ডলের যে স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্ফিয়ারকে, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নিয়ে প্রাকৃতিক পর্দার মতো কাজ করে। তারপরে আমরা যেটা জানবো এটা হচ্ছে 1 মার্কের। দেখো এখান থেকে কিন্তু প্রথমেই যেটা আমি একটা বলে দিই, যেখান থেকে MCQ আসবে, এই যে এখান থেকে দেখো পরিবেশের জন্য ভাবনার MCQ আসবে একটা। 1 মার্কের খুব শর্ট কোশ্চেন হবে দুটো, আর একটা এটা ভেরি শর্ট, আর একটা শর্ট 1 মার্কের আরেকটা শর্ট হবে, সেটা হচ্ছে তোমার 2 মার্কের, সেটা হবে একটা। তাহলে 2 মার্ক এখানে, এখানে 1 মার্কের দুটো, তাহলে 2 2 4 এবং 1 মার্কের একটা এখানে MCQ, তাহলে 5, টোটাল 5 মার্ক থাকবে এখানে। আবার বলছি, MCQ একটা, 1 মার্কের ভেরি শর্ট দুটো, আর শর্ট হচ্ছে 2 মার্কের একটা, টোটাল 5 নম্বরের থাকবে এখানে প্রশ্ন। তাহলে আমি এবার 1 মার্কের সংক্ষিপ্তগুলো করছি, অতি সংক্ষিপ্ত মানে ভেরি শর্ট। দেখো, নিরক্ষীয় অঞ্চলে মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কতখানি? দেখো ট্রোপোস্ফিয়ার কিন্তু আমরা জানি যে 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কোনো বইয়ে 0 থেকে 16 লেখা থাকে, 18 লেখা থাকে, এরকম। তো মোটামুটি 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে 20 কিলোমিটার পর্যন্ত, কিন্তু মেরু অঞ্চলে কিন্তু এটা ছোট, অল্প, মানে 0 থেকে, মানে 0 মানে ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 8-9 কিলোমিটার, এবং নিরক্ষীয় অঞ্চলে ভূমি থেকে 16 থেকে 18 বা 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেখো ট্রোপোপোজ কি? ট্রোপোপোজ হচ্ছে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সংযোগ স্থল, যেখানে ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সংযোগ স্থল হচ্ছে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সংযোগস্থল হচ্ছে ট্রোপোপোজ, যেখানে উষ্ণতার কোনো পরিবর্তন প্রায় ঘটে না। 22 নম্বর হচ্ছে
তারপরে একটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়? এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার স্তরকে, ট্রোপোস্ফিয়ার স্তরকে বা ঘনমণ্ডলকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। এগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দেখো স্ট্র্যাটোপোজ কি? স্ট্র্যাটোপোজ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থল, যেখানে উষ্ণতার পরিবর্তন হয় না তাকে স্ট্র্যাটোপজ বলে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে থেমে যাচ্ছে। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলে? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত? ট্রোপোস্ফিয়ার মানে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা মানে ট্রোপোপজের উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস, -56 ডিগ্রি সেলসিয়াস। দেখো বায়ুমণ্ডলের কোন স্তর এ পৃথিবীর নিরাপত্তা প্রদানকারী স্তর বলা হয়? পৃথিবীর নিরাপত্তা প্রদানকারী হচ্ছে ওজোনস্ফিয়ার, কারণ এটি কি করে ইউভি রশ্মি শোষণ করে নিয়ে পৃথিবীকে রক্ষা করে। পরের প্রশ্নে যাচ্ছি। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার কি পরিবর্তন হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়ে। যেমন ঘনমণ্ডল বা ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমতো, ওই জন্য ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলতো। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উল্টো, এখানে উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়বে এবং বাড়তে বাড়তে কী হবে, লাস্টে স্ট্র্যাটোপোজে গিয়ে 0 ডিগ্রি হয়ে যাবে। বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায়? বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়োনোস্ফিয়ারে অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায়। আয়োনোস্ফিয়ারে, সেটা থার্মোস্ফিয়ারের অন্তর্গত। দেখো বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে জেট বিমান চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে জেট বিমান চলাচল করে, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের আবহাওয়া মণ্ডল বলে পরিচিত কোন স্তর? আবহাওয়া মণ্ডল বলতে পরিচিত হচ্ছে ট্রোপোস্ফিয়ার, কারণ এখানে আবহাওয়ার বিভিন্ন ঝড় ঝঞ্ঝা এইসব দেখতে পাওয়া যায়, মানে আবহাওয়ার বিভিন্ন যে রূপ সেগুলো দেখতে পাওয়া যায়, এই জন্য একে আবহাওয়া মণ্ডল বলা হয়। দেখো জেট স্ট্রিম নামক প্রবল গতিপূর্ণ বায়ুস্রোত কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ট্রোপোপজ অঞ্চলে, ট্রোপোপজ মানে ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে। দেখো মিশ্রিত অঞ্চল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? সেটা হবে মিশ্রিত অঞ্চল বলা হয় বায়ুমণ্ডলের তোমার ঘনমণ্ডলকে বা ট্রোপোপজকে, ট্রোপোস্ফিয়ারকে মিশ্রিত অঞ্চল বলা হয়। ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে পৃথিবীর বাইরে থেকে আসা উল্কাপিণ্ড ড্যাশ স্তরে প্রবেশ করে বায়ুর সঙ্গে সংঘর্ষে জ্বলে ওঠে। তাহলে পৃথিবীর বাইরে থেকে আসা উল্কাপিণ্ড কোথায় হবে? মেসোস্ফিয়ারে হবে। মেসোস্ফিয়ারে এসে এখানে, কারণ মেসোস্ফিয়ার হচ্ছে খুব ঠান্ডা, শীতলতম স্তর। তাহলে এত ঠান্ডার জন্য মানে প্রায় ওর উষ্ণতা হচ্ছে মেসোপজের ওখানে উষ্ণতা হচ্ছে -92 ডিগ্রি সেলসিয়াস। তাই যখন উল্কা মানে কি একটা জ্বলন্ত পাথর, এটা হচ্ছে উল্কা। এবারে যখন ওটা বায়ুমণ্ডলে মেসোস্ফিয়ারে আসে তখন কি হয়, সেটা খুব ঠান্ডাতে ওটা নিভে যায়, দিয়ে ছাই হয়ে মাটিতে পড়ে। দেখো 8 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের নিচের অংশ আয়ন মণ্ডল নামে পরিচিত। তাহলে আয়ন মণ্ডল কি? কোথায়? থার্মোস্ফিয়ারের নিচের অঞ্চল, এটা হচ্ছে থার্মোস্ফিয়ারের নিচের অঞ্চলটা হচ্ছে আয়ন মণ্ডল নামে পরিচিত। তারপরে দেখবো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কী হয়? ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমতে একদম -56 হয়ে যায় লাস্টে। তারপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা বাড়ে, এখানে বাড়তে -56 থেকে বাড়তে একদম শেষে 0 হয়ে যাবে, মানে স্ট্র্যাটোপজে 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো পরিচলন স্রোত দেখা যায়, এটা এখানে দরকার নেই এগুলো, আমি পরের পেজে যাচ্ছি। দেখো প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার অঞ্চল বলতে কী বোঝো? দেখো হোমোস্ফিয়ার মানে হচ্ছে সমমণ্ডল, যেখানে বায়ুর উপাদানগুলো একদম সমানভাবে থাকে। তাহলে বায়ুমণ্ডলের নিচের অংশে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উপাদান বা গ্যাসগুলি কী কী? নাইট্রোজেন, N2, অক্সিজেন O2, আর্গন CO2, H2 ইত্যাদি, এইগুলো অনুপাত সর্বত্র প্রায় সমান থাকে, তাই এই অংশটিকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয়। আর হোমোস্ফিয়ারের উপরের অংশ যেখানে বায়ুমণ্ডলের উপাদান গ্যাসগুলি অনুপাত স্থির নয়, তাকে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল মানে উপাদানগুলি সব আলাদা আলাদা হয়ে আছে। এটা কি 85 থেকে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে দেখো সমমণ্ডল কি? তাহলে নিচ থেকে ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই তিনটেকে একসাথে নেওয়া হয়। এগুলো হচ্ছে সমমণ্ডল। আর বিষমমণ্ডল হচ্ছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এইগুলো এর উপরেরটা, মেসোস্ফিয়ারের উপরটা। যেহেতু মেসোস্ফিয়ারটা মাঝামাঝি আছে, ওই জন্য একে বলা হয় মধ্যমণ্ডলও বলা হয় এটাকে। তারপরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার কাকে বলে? তা ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে ট্রোপোস্ফিয়ার বলে। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত। একে বিক্ষুব্ধ মণ্ডল বলা হয় কেন? দেখো উত্তর হচ্ছে এই স্তরে বায়ুর মধ্যে ধূলিকণা, জলীয়বাষ্প, মেঘ প্রভৃতি থাকে, ফলে এই স্তরে প্রায় ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে, তাই একে বিক্ষুব্ধ মণ্ডল বলে। ঠিক আছে। প্রশ্ন আরেকটা আছে,
ট্রোপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয় কেন? দেখো, ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা যত বাড়ে তত কী হয়, উষ্ণতা তো কমতে থাকে। এটা প্রায় 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা কত হয়, প্রায় মোটামুটি 6.5 ডিগ্রি সেলসিয়াস কমতে থাকে। তাই আমরা একটু আগেই পড়েছিলাম এখানে যে ভূপৃষ্ঠ থেকে তোমার এই যে একটা পড়েছিলাম এখানে, এই যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ার উষ্ণতা কত, 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে। তাহলে যেহেতু কমতে থাকে উষ্ণতা, তার জন্য একে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। ঠিক আছে, পারবে তো লিখতে ক্রমহ্রাসমান স্তর কেন বলা হয়? এর ধরনের তোমার 2 মার্কের দিয়ে দিল একটা। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে, একে শান্তমণ্ডল বলা হয় কেন? 1+1 2 দিয়ে দিল। স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 16 থেকে প্রায় তোমার 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তর, এটাকে শান্তমণ্ডল বলা হয় কেন? কারণ এটি প্রায় মেঘমুক্ত, সামান্য ধূলিকণা থাকলেও জলকণা শূন্য, জল থাকে না একদম, ফলে এই স্তরে ঝড় বৃষ্টি বায়ুপ্রবাহ প্রভৃতির সম্ভাবনা নেই। তাই জন্য একে শান্তমণ্ডল বলা হয়, শান্ত হয়ে থাকে। দেখো, এর পরের প্রশ্ন আমরা করবো, যেটা হচ্ছে যে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরে কি বলে? মেসোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর বলা হয় মেসোপজ। ঠিক আছে, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ারের 2টি বৈশিষ্ট্য লেখো। মেসোস্ফিয়ারের 2টি বৈশিষ্ট্য হচ্ছে এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর এবং এর উপরের অংশ যেখানে উষ্ণতা স্থির থাকে তাকে বলা হয় মেসোপজ এবং এর উষ্ণতা -92 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি, এই স্তরে বায়ুর চাপ খুবই কম এবং চাপ উচ্চতা বৃদ্ধির সাথে আরও কমতে থাকে। এই বোঝা গেল? এই স্তরে তোমার জলীয় বাষ্পের অণু প্রবেশ করায় মেঘের সৃষ্টি হয়, কিন্তু অত্যধিক ঠান্ডা হওয়ার জন্য মেঘ বরফে পরিণত হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে তোমার মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তারপরে দেখো, মহাশূন্য থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারে প্রবেশ করে নিভে যায় কেন? উল্কাপিণ্ডর ইংলিশ হচ্ছে মেটিওরাইট। নিভে যায় কেন? কারণ মেসোস্ফিয়ার হলো বায়ুস্তরের শীতলতম অঞ্চল, এর ঊর্ধ্বাংশের উষ্ণতা -92 ডিগ্রি সেলসিয়াস। জ্বলন্ত উল্কাপিণ্ড হঠাৎ মেসোস্ফিয়ারের নিম্ন উষ্ণতা অঞ্চলে প্রবেশ করলে তার বাইরের এবং ভেতরের অংশের সংকোচন প্রসারণের বিভিন্নতার জন্য সেগুলি ফেটে টুকরো টুকরো হয়ে যায় এবং ছাই হয়ে মাটিতে পড়ে। এটা কি বলতে চাইছে? যেমন দেখো, তোমার যদি একটা গরম একটা কাঁচের নাও, গ্লাস নাও বা গরম কাঁচের কিছু নাও, এবং তাতে যদি হঠাৎ করে জল ঢেলে দাও, তাহলে দেখবে সেটি ফেটে যাচ্ছে। কেন? কারণ তুমি যেখানে জল ঢাললে সেখানকার উষ্ণতা হঠাৎ করে কমে গেল, কিন্তু তার বাইরে, তার মানে তার অন্য পৃষ্ঠের উষ্ণতাটা কিন্তু কমেনি, ফলে উষ্ণতার যে তারতম্য হলো এর জন্য কিন্তু ফেটে যায়। এখানেও সিমিলারলি হচ্ছে, উল্কাপিণ্ড মানে জ্বলন্ত, তাহলে যখনই ওর ভেতরটা উষ্ণতা আর বাইরের উষ্ণতা একই থাকছে, কিন্তু যখন ও মেসোস্ফিয়ারে প্রবেশ করছে তখন মেসোস্ফিয়ারের ঠান্ডার জন্য উল্কার বাইরের অংশটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে তখনও উষ্ণতা বেশি থাকছে। এই যে ঠান্ডা এবং গরম, এই দুটোর এর জন্য ও ফেটে যাচ্ছে। দেখো, থার্মোস্ফিয়ার কাকে বলে? এর নামকরণের কারণ কি? থার্মোস্ফিয়ার হচ্ছে মেসোস্ফিয়ারের উপরে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট এই স্তরকে বলা হয় থার্মোস্ফিয়ার। এর নামকরণ এরকম কেন? কারণ বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে এর তাপমাত্রা খুব অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং বাড়তে একটা সময় 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এই খুব উষ্ণতা, বেশি উষ্ণতা বলে একে থার্মোস্ফিয়ার বলা হয়। থার্মোস্ফিয়ার কয়েকটি বৈশিষ্ট্য কি? সূর্য থেকে বিকিরিত কসমিক রশ্মি, মানে কসমিক রে এবং অন্যান্য রশ্মি অর্থাৎ এক্স রশ্মি, গামা রশ্মি ইত্যাদির প্রভাবে এর উষ্ণতা অনেক বেড়ে যায়, 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। থার্মোস্ফিয়ারের আর কি নিচের অংশ, থার্মোস্ফিয়ারের নিচের অংশ কি হয়? সূর্যালোকের এক্স রশ্মি, গামা রশ্মি, কসমিক রশ্মি এসবের প্রভাবে এই স্তর কি আয়নিত অবস্থায় থাকে, মানে O2+, O+, NO+, আয়নিত অবস্থায় থাকে, এই জন্য আয়নোস্ফিয়ারও বলা হয়। এই স্তরে বাতাস নেই বলে আকাশে কালো দেখায়। এখানে বাতাস নেই তাই আকাশে কালো দেখায়। থার্মোস্ফিয়ারের আয়নোস্ফিয়ার কি হয়? মেরুপ্রভা বা অরোরা তৈরি হয়। থার্মোস্ফিয়ারের নিচের অংশকে কেনেলি হেভিসাইড স্তর বলে। এই স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে আয়নোস্ফিয়ার কাকে বলে? এরূপ নামকরণের কারণ কি? আয়নোস্ফিয়ার হচ্ছে থার্মোস্ফিয়ারের নিচের অংশ 100 থেকে 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, একে বলা হয় আয়নোস্ফিয়ার। এর নামকরণের কারণ কি? কারণ হচ্ছে সূর্য থেকে বিচ্ছুরিত উচ্চ শক্তিসম্পন্ন গামা রশ্মি, এক্স রশ্মি এবং কসমিক রশ্মির প্রভাবে এই অঞ্চলের নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের অণুগুলি ভেঙে গিয়ে অসংখ্য আয়ন বা তড়িৎগ্রস্ত কণার সৃষ্টি হয়, সেই সঙ্গে অসংখ্য মুক্ত ইলেকট্রনও তৈরি হয়। এই অংশের বায়ু আয়নিত অবস্থায় থাকে বলে একে আয়নমণ্ডল বলা হয়। এরপরে হচ্ছে মেরুজ্যোতি বা অরোরা কীভাবে সৃষ্টি হয়? সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কাকে বলে? দেখো, থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ারে থাকা অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসের অণুগুলি সূর্য থেকে বিচ্ছুরিত উচ্চ শক্তিসম্পন্ন গামা রশ্মি, এক্স রশ্মির প্রভাবে আয়নিত হয় এবং সংখ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন তৈরি হয়। এই মুক্ত ইলেকট্রনগুলো যখন অন্য আয়ন দ্বারা গৃহীত হয় তখন আলোকরশ্মির বিকিরণ ঘটে, একেই বলা হয় মেরুজ্যোতি। যখন উত্তর মেরুতে ঘটে তখন বলা হয় সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরুতে যখন এই জ্যোতি ঘটে তখন বলা হয় কুমেরু প্রভা।
ঠিক আছে, এর পরের প্রশ্নটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা, পরিচলন স্রোতের দুটি প্রাকৃতিক উদাহরণ দাও, কখন এদের তীব্রতা বাড়ে। দেখো, পরিচলন স্রোতের দুটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু। সমুদ্রবায়ু হচ্ছে সকালবেলায় প্রবাহিত হতে শুরু করে এবং বিকেলে থেকে এর তীব্রতা বাড়ে, বিকেলের দিকে এর তীব্রতা বাড়ে। আর স্থলবায়ু হচ্ছে সন্ধ্যে থেকে প্রবাহিত হয় এবং সারা রাত্রি চলে, এর তীব্রতা ভোরের দিকে বেড়ে যায়। বোঝা গেল? তাই এই হলো ভিডিও ওয়ানের বিষয়বস্তু। এরপরে ভিডিও টুতে আমরা পরের এই পরিবেশন ভাবনারই অন্য একটা শুরু করব। কোন কোনগুলো পড়বো, বেসিক জায়গাগুলো, সেগুলো তোমাদের তোমরা আপডেট থাকবে। তোমরা এটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, তোমাদের কাছে এই পৌঁছে যাবে, নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা দেখবে। আশা করি 1 মাসের মধ্যে এই মানে মাধ্যমিক পরীক্ষা 2022 তার আগেই মোটামুটি একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।